আর কোনো মার যেন বুক খালি না হয়। প্রত্যেকটা মেয়েকে আমরা স্কুলে পাঠানো বন্ধ করে দিব। প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। রিমান্ডে ঘাতক সোহেল রানা এমন একটি দাবি করেছে যেটা শুনে খোদ তদন্তকারী কর্মকর্তারাও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছেন। সে বলছে, আমি একা করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে, আর যে করিয়েছে সে রামিসার নিজের বাবা। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্য নাকি একজন ঘাতকের শেষ চাল, নিজের ফাঁসি ঠেকাতে তদন্তকে অন্যদিকে ঘোরানোর কৌশল? আর এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে পুরো মামলার ভবিষ্যৎ। সূত্র অনুযায়ী গ্রেফতারের পর প্রথম 2 দিন সোহেল রানা রিমান্ডে সম্পূর্ণ চুপ ছিল, পুলিশের কোনো প্রশ্নের জবাব দেয়নি, অত্যন্ত ঠান্ডা মাথায় প্রতিটি প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল। কিন্তু তৃতীয় দিন রাতে পরিস্থিতি পাল্টে যায়। পুলিশের স্পেশাল সাইকোলজিক্যাল টিম যখন তাকে ক্রস এক্সামিনেশন নেয় এবং পারিপার্শ্বিক প্রমাণের মুখোমুখি দাঁড় করায়, তখন 72 ঘন্টার মানসিক চাপ সে আর সামলাতে পারেনি। তদন্তকারী কর্মকর্তার পা ধরে কেঁদে কেঁদে সোহেল রানা বলেন, তার দাবি রামিসার বাবাই তাকে এই কাজ করতে বলেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এমনকি ঘটনার দিন আইসক্রিম কিনে দেওয়ার অজুহাতে রামিসাকে তার কাছে পাঠানোর কাজটাও নাকি বাবাই করেছেন। এই দাবির পর তদন্তের পুরো দিক ঘুরে গেছে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা শুরু হয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হলো, সোহেল রানার এই জবানবন্দিকে আদৌ নির্ভরযোগ্য? এখানে কয়েকটি বিষয় মাথা রাখা দরকার। প্রথমত, রিমান্ডে দেওয়া জবানবন্দি আইনগতভাবে সরাসরি আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সাক্ষ্য আইন অনুযায়ী পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি একটি দুর্বল প্রমাণ। ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারায় জবানবন্দি না দিলে এর আইনি ওজন অত্যন্ত কম। দ্বিতীয়ত, অপরাধ জগতে এটি একটি পরিচিত কৌশল। একজন ধরাপড়া আসামি নিজের শাস্তি কমানোর জন্য অন্য কাউকে, বিশেষ করে এমন কাউকে যার বিরুদ্ধে জনসমর্থন দুর্বল, মূল অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে। এটাকে ক্রিমিনোলজিতে ডিফ্লেকশন ট্যাকটিক বলা হয়। তৃতীয়ত, সোহেল রানা নিজেই বলেছে, আমি শুধু মোহরা ছিলাম। এই বাক্যটি অত্যন্ত পরিকল্পিত, কারণ মোহরা শব্দটি ব্যবহার করলে আদালতে তার শাস্তির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। মূল পরিকল্পনাকারী যদি অন্য কেউ হয়, তাহলে সোহেলের ফাঁসির বদলে যাবজ্জীবন হতে পারে। চতুর্থত, সোহেলের দাবি অনুযায়ী বাবা তাকে অন্ধকার গলিতে ডেকে প্ল্যান বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এই দাবির সপক্ষে কোনো তৃতীয় পক্ষের সাক্ষী, কোনো রেকর্ডেড কথোপকথন বা কোনো ডিজিটাল প্রমাণ এখন পর্যন্ত হাতে আসেনি। তাহলে কি পুরোটাই মিথ্যা? এত দ্রুত সিদ্ধান্ত আসা ঠিক হবে না। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। সোহেলের এই দাবির পর পুলিশ প্রশাসন পুরো তদন্তকে নতুন করে সাজাচ্ছে। জানা গেছে, ডিবির একটি স্পেশাল টাস্ক ফোর্স এখন কয়েকটি নির্দিষ্ট দিকে কাজ করছে। প্রথমত, রামিসার বাবার কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার আগের কয়েক সপ্তাহে বাবা এবং সোহেলের মধ্যে কতবার যোগাযোগ হয়েছে, কখন হয়েছে, কতক্ষণ কথা হয়েছে, এই ডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের পরীক্ষা করা হচ্ছে। সোহেল বলছে টাকার লোভে কাজ করেছে। তাহলে সেই টাকা কোথা থেকে এসেছে, কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে গেছে, এই ট্রেল যদি পাওয়া যায় তাহলে সোহেলের দাবি শক্তিশালী হবে। তৃতীয়ত, জীবন বীমার বিষয়টি। সোহেল দাবি করেছে রামিসার নামে বিশাল অঙ্কের জীবন বীমা ছিল এবং সেই টাকা হাতানোই মূল উদ্দেশ্য। এই বীমার কাগজপত্র যাচাই করা হচ্ছে। যদি সত্যি ঘটনা অল্প কিছুদিন আগে বড় অঙ্কের বীমা করা হয়ে থাকে, তাহলে সেটা একটি অত্যন্ত শক্তিশালী পরিস্থিতিগত প্রমাণ হতে পারে। চতুর্থত, রামিসার বাবার গত কয়েক মাসের গতিবিধি ও আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, সহকর্মী সবার কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, সোহেল সত্য বলছে নাকি এটা ফাঁসি এড়ানোর শেষ চেষ্টা? এখানে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দরকার। ঘটনার পর রামিসার বাবার আচরণ কেমন ছিল? মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাবা টেলিভিশনে একাধিকবার কেঁদে ভেঙে পড়েছেন, রামিসার ছবি বুকে জড়িয়ে ধরে বিচার চেয়েছেন, এমনকি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে দাবি করা হয়েছে। এখন দুটোর ব্যাখ্যা সম্ভব। যদি বাবা নির্দোষ হন, তাহলে এই আচরণ সম্পূর্ণ স্বাভাবিক। একজন বাবা তার সন্তান হারানোর শোকে এভাবেই ভেঙে পড়বেন। কিন্তু যদি সোহেলের দাবি সত্য হয়, তাহলে এই আচরণ ছিল একটি নিখুঁত অভিনয়, এবং সেক্ষেত্রে এটি আরও ভয়ঙ্কর। কারণ তাহলে এই মানুষটি শুধু হত্যাকারী নন, তিনি একজন চরম ম্যানিপুলেটর, যিনি পুরো দেশকে বোমা বানিয়েছেন। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীরা নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা করে। সুতরাং কোনো একটি দিকে ঝুঁকে পড়া এই মুহূর্তে ঠিক হবে না। আর এই জায়গাতেই তদন্তকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোহেলের দাবি অনুযায়ী দুটি সম্ভাব্য মোটিভ উঠে এসেছে। প্রথম মোটিভ, জীবন বীমার টাকা। যদি সত্যি হয়, তাহলে এটি একটি আর্থিক মোটিভ। সন্তানের নামে বড় অঙ্কের বীমা করে তারপর সন্তানকে হত্যা করে সেই টাকা হাতানো, এটি একটি পরিচিত অপরাধ প্যাটার্ন। আন্তর্জাতিকভাবে এই ধরনের মামলা অনেক আছে। দ্বিতীয় মোটিভ, সোহেল ইঙ্গিত দিয়েছে যে রামিসা হয়তো তার বাবার কোনো অবৈধ কাজ বা অনৈতিক সম্পর্কের সাক্ষী হয়ে গিয়েছিল। এই মোটিভ যদি সত্যি হয়, তাহলে বিষয়টা আরও জটিল এবং অন্ধকার। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। একটি 7 বছরের শিশু, সে কতটুকু বোঝে? সে কি এমন কিছু দেখতে পারে যা একজন প্রাপ্তবয়স্ককে এতটা ভয় পাইয়ে দেবে যে সে নিজের সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নের উত্তর তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে এগুলো শুধুই সম্ভাবনা, প্রমাণিত সত্য। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে এই ধরনের ঘটনা একেবারে নতুন নয়। আমেরিকার ক্রিস ওয়ার্ডস কেস এক
একজন বাবা তার 2 সন্তান ও স্ত্রীকে হত্যা করে মিডিয়ার সামনে কেঁদে আবেদন করেছিলেন তাদের খুঁজে বের করতে। পরে সে নিজেই দোষ স্বীকার করে। ভারতে শিনা বোরা হত্যাকাণ্ড, নিজের মা ইন্দ্রিণা মুখার্জি কন্যাকে হত্যা করে বছরের পর বছর লুকিয়ে রেখেছিলেন। কিন্তু একই সঙ্গে এমন ঘটনাও আছে যেখানে প্রকৃত অপরাধীরা নির্দোষ পরিবারের সদস্যদের ফাঁসিয়েছেন। সুতরাং ইতিহাস 2 দিকেই যায়। এই ঘটনায় জনগণের দাবি স্পষ্ট, তাৎক্ষণিক বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু একজন আইনি বিশ্লেষক হিসাবে এখানে একটি সতর্কতা বাণী দেওয়া জরুরি। দ্রুত বিচার মানে তাড়াহুড়োর বিচার নয়। যদি তদন্ত সম্পূর্ণ না হয়, যদি সব প্রমাণ সংগ্রহ না হয়, যদি সব পক্ষের কথা শোনা না হয়, তাহলে ভুল মানুষ শাস্তি পেতে পারে এবং আসল অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে। রামিসার জন্য সত্যিকারের ন্যায় বিচার তখনই হবে যখন প্রকৃত অপরাধী, সে সোহেল হোক, বাবা হোক বা দুজনই হোক, তার সঠিক শাস্তি পাবে। আর সেজন্য তদন্তকে সময় দিতে হবে এবং প্রমাণভিত্তিক বিচার হতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। রামিসা হত্যাকাণ্ড এখন শুধু একটি খুনের মামলা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, শিশু সুরক্ষা এবং পারিবারিক নিরাপত্তার উপর একটি বড় ধরনের পরীক্ষা। সোহেল রানা কি সত্য বলছে নাকি ফাঁসি থেকে বাঁচতে নিষ্পাপ বাবাকে ফাঁসাচ্ছে? এই প্রশ্নের উত্তর তদন্তের ফলাফলে পাওয়া যাবে। কিন্তু একটি কথা নিশ্চিত, সত্য যাই হোক, 7 বছরের রামিসা আর ফিরবে না। আর তার এই নিষ্ঠুর মৃত্যুর বিচার যদি সঠিকভাবে না হয়, তাহলে এই সমাজে আর কোনো শিশু নিরাপদ নয়। পরবর্তী কয়েকদিন তদন্ত কোন দিকে মোড় নেয়, রামিসার বাবাকে আটক করা হয় কিনা, সোহেল ম্যাজিস্ট্রেটের সামনে কি বলে, এগুলোই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যতক্ষণ না প্রকৃত সত্য বেরিয়ে আসছে, ততক্ষণ কাউকে আগেভাগে দোষী বা নির্দোষ বলার অধিকার আমাদের কারোরই নেই। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? সোহেলের দাবি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, নাকি এটা ফাঁসি এড়ানোর কৌশল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন। রামিসার বিচারের দাবিতে সোচ্চার থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন। ধন্যবাদ।